নমস্কার, আজকের নিউজ রিপোর্টে আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর, চোখ রাখবো শিরোনামে। সিবিআই প্রতিপক্ষর পাশে বিজেপি, বিচারের পথ চেয়ে আরজি করের নির্যাতিতার বাবা। মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণে বাড়িতে আগুন, বাঁকুড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত হয় 2 জনের, আহত একাধিক জন। দুলালের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল এক মন্ত্রীর ফোনে, তৃণমূল নেতার খুনে বিস্ফোরক শুভেন্দু। নই, আমি মানুষই, প্রথম পডকাস্টে নিজের বক্তব্য খণ্ডালেন প্রধানমন্ত্রী মোদী। আবারও চওড়া ইন্ডিয়ার ফাটল, দিল্লির ভোটে অপকে সমর্থন তৃণমূলের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। চলে যাব আজকের প্রথম খবরের দিকে। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় 5 মাস কেটে গিয়েছিল, কিন্তু সুবিচার এখন পর্যন্ত মেলেনি। বিচারের দাবিতে জানুয়ারি ডাক্তারদের আন্দোলনে অব্যাহত হয়। এইসবের মধ্যেই আরজি কর কাণ্ডের আগামী 18ই জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। তার আগে সিবিআইকে নিশানা করে সরব হলেন আরজি করেন নির্যাতিতার বাবা মা। সিবিআইয়ের সাথে রাজ্যের পুলিশের আতাতের অভিযোগও তুললেন তারা। গত বছরের 9 আগস্ট আরজি কর হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার করা হয় চিকিৎসক পড়ুয়ার নিথর দেহ। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে, যা ঘিরে তোলপাড় হয় রাজ্যের রাজনৈতিকতেও। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এই 5 মাসে আরজি কর কাণ্ডের বহু আন্দোলন রয়েছে রাজ্যবাসীর কাছে। সে আন্দোলন ঘিরে তপ্ত হয়ে উঠেছে বাংলা। বৃহস্পতিবার আরজি করের মামলায় রায় ঘোষণার দিন নির্ধারিত করা হয়েছে শিয়ালদা আদালতে। এই খবর পাওয়ার পরেও খুব একটা খুশি হলেন না আরজি করের নিহত চিকিৎসকের বাবা মা। নির্যাতিতার বাবা মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিচারের প্রথম সিঁড়ি পার করতে পেরেছি। 18 তারিখ যে রায় আসুক না কেন, আমরা চাই এর পিছনে যারা যারা যুক্ত সবাইকে যেন সামনে এনে শাস্তি দেওয়া হয়। এই ঘটনায় আবারও তদন্তের জন্য আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি। বাকি অপরাধীদের সিবিআই সামনে আনবে না অন্য কেউ আনবে সেটা আদালত দেখে নেবে। আমরা আবারও সিবিআই এর কাছে দরবার করব, না হয় যা করার আদালত করবে। আরজি কর কাণ্ডে তারা সিবিআই তদন্তের দাবি করেননি বলেও এই নির্দেশ জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। তার কথায়, সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন। এই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আমরা কখনো সিবিআই চাইনি। আমরা তদন্তের জন্য আদালতের কাছে ভালো তদন্তকারীর সংস্থা চেয়েছিলাম, আদালতের ওপর নির্ভর করেছিলাম। আদালত ভালো মনে করেছে তাই সিবিআইকে দিয়েছে। আদালতকে জানিয়েছি সিবিআই ভালো কাজ করছেন না। সিবিআই চার্জশিট নিয়েও এই দিন ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার ছাত্রীর পরিবার। নিহত চিকিৎসকের বাবা বলেন, আদালতের সামনে যে সমস্ত স্ট্যাটাস রিপোর্ট দেওয়া রয়েছে সিবিআই, তাতে অবাক হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। কেউ বলেছিলেন 30 বছরের কর্মজীবনে এমন দেখেননি, কিন্তু চার্জশিট দেওয়ার সময় তার প্রতিফলন দেখা যায়নি। কলকাতা পুলিশ যা করেছিল তাতে শিল মোহর লাগিয়ে একটা ঢিলে ঢালা চার্জশিট নিম্ন আদালতে দিয়েছিল। একই সঙ্গে তার সংযোজন সিবিআই এই 5 মাসে কিছু করেছে বলে মনে হয় না। সিবিআই তাতে কোনো ব্যাপারই খাচ্ছে না। তবে তিনি আশাবাদী, এর পরেও আদালতে যেমন নির্দেশ দেবে তেমনই কাজ করতে হবে সিবিআইকে। বিস্তারিত জানতে চোখ রাখুন আবারও। মাঝরাতে বাড়িতে খুন লেগে মৃত হয় 2 জন। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি রয়েছে আরও 3 জন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝিপাড়ায়। প্রথমে তদন্তে পুলিশের অনুমান সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই দিন ভোরবেলায় তাদের কাছে খবর আসে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ায় একটি বাড়িতে আগুন লেগেছে।
আর বাসিন্দারা বাড়ির ভিতরে আটকে রয়েছেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। পুলিশ এবং দমকল ঘটনায় পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বাড়ির ভিতর থেকে 5 জন সদস্যকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে তাদের উদ্ধার করে প্রথমে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি 3 জনকে দুর্গাপুরে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মৃতদের নাম নিতাই পাল এবং মিনা পাল। পেশায় টোটো চালক নিতাই পাল এবং তার স্ত্রী মিনা পাল এবং সন্তানদের নিয়ে ওই বাড়িতে থাকতেন। নিতাই আগে একটি চপের দোকান চালাতো। বর্তমানে সেই ব্যবসা বন্ধ করে তিনি টোটো চালাচ্ছিলেন। এই দিন ভোরে লাগা আগুনে নিতাই পাল এবং তার স্ত্রী মিনা পালের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদের সন্তান সহ 3 জনকে দুর্গাপুরের একটি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। এদিকে মালদার তৃণমূল জেলার সহ সভাপতি দুলাল সরকারের হত্যাকাণ্ডে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। রামরাজাতলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, এটা এলাকার দখল এবং অর্থ তোলার লড়াই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রিসভার একজন ফোনে এসিপি প্রদীপ যাদবকে দুলালের নিরাপত্তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। আমি আবারও বলছি, বিপজ্জনক অবস্থা। আর গোলাগুলি ছুড়বে, আর সেই গোলাগুলি আপনার বা আমার মাথায় লাগবে কে জানে বা কেই বলতে পারে। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ফিরহাদ হাকিমকে এই মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে এনআরআই এর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে জনসংখ্যা বৃদ্ধি করে কিভাবে দখল করতে চান? তিনি তার ধর্মের বড়াই করতেই পারেন, কিন্তু অন্যের ধর্মকে অশ্রদ্ধা করতে পারেন না। এছাড়াও শুভেন্দু মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধের কটাক্ষ করেও বলেন, এগুলো সব লোক দেখানো। পিসির ওপরে রাগ করে লোকের ভাইপোর কাছেও যায়। এই ভাইপোর ওপরে রাগ হলে পিসির কাছেও সে আসে। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ভাইপোর অর্থ ছাড়া পিসিও জিরো। মালদার তৃণমূলে নেতা দুলাল সরকারের খুনে অভিযুক্ত দলেরই আরেক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মালদায় তৃণমূল নেতা খুনের পরে এবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি বিষ্ণুদেব নুনিয়াকে পুলিশের নিরাপত্তার অধীনে রাজ্য সরকার নিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার মোট 3 তৃণমূল নেতাকে পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে বলেই সূত্রে খবর। পুলিশ নিরাপত্তা পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বিজেপির তুলোধনা করেন বিষ্ণুদেব। তার অভিযোগ, বিজেপির বাংলায় অশান্তির আবহ তৈরি করার চেষ্টা করে। তৃণমূল শাসনে তৃণমূল নেতাকে পুলিশ পাহারা নিতে হচ্ছে। এর চেয়ে শাসক দলের নেতার কাছে লজ্জার আর কোনো কিছুই হতে পারে না। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি জেলার সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী তিনি জানান, এই রাজ্যের শাসক দলের নেতাদের দিনে দুপুরে রাস্তায় গুলি করে খুন করা হচ্ছে। বিজেপিকে দোষারোপ করা হচ্ছে, অথচ ধরা পড়ছে শাসক দলের নেতারাই। আমি ভগবান নই, আমি একজন মানুষ, ভুল আমারও হয়। বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাকে দেশের এক অংশের জনগণ শুধু ভগবানের আসনেই বসায়নি, মোদী নিজেও বলেছেন তিনি ভগবানেরই অংশ, পক্ষান্তরে ভগবান। এবার একটি পডকাস্টের প্রধানমন্ত্রী বলেন তিনি মানুষ, ভগবান নন। তার প্রথম পডকাস্টের রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। জেরুধান শহর প্রতিষ্ঠায় নিখিল কামাথের সঙ্গে ওই পডকাস্টটি সম্ভবত শুক্রবার প্রকাশিত হবে। তার আগে সামনে এসেছে পডকাস্টটির একটি প্রোমো। 2 মিনিট 13 সেকেন্ডের ওই প্রোমোয় এখন নেট দুনিয়ায় ভাইরাল। তার কারণ প্রধানমন্ত্রী ওই স্বীকারোক্তি। মোদী বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি বিশেষ ভাষণের অংশীদার হয়ে মন্তব্য করেছিলাম। আমার ভুল হয়েছিল, আমি মানুষ, ভগবান নই। 2024 সালে লোকসভার ভোটের আগে মোদী বলেছিল, আমার জন্ম জৈবিক উপায়ে হয়নি, আমাকে ঈশ্বর এই ধারাধামে পাঠিয়েছে।
বিশেষ কোনো উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে, আমাকে সেই কাজ শেষ করে ফিরে যেতে হবে। প্রধানমন্ত্রী সেই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। নির্বাচনের মুখে তা হাতিয়ে করিয়ে আক্রমণ শোনানো হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে, যদিও তাতে বিশেষ কাজ হয়নি। তৃতীয়বার ক্ষমতায় ফিরছে ব্যান্ড মোদি। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আসন্ন। আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমজমাট রাজনৈতিক দখলের লড়াই। ভোট প্রচারে স্বভাবতই আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রথম পডকাস্টে দিল্লি বিধানসভার নির্বাচন নিয়ে মোদী কি বললেন সেটাই তাকে খুঁটিয়ে দেখতে হচ্ছে নেট দুনিয়ায়। বিশ্বের ভবিষ্যৎ যুদ্ধ নয়, বরং বুদ্ধদেবের শান্তির বাণীতে লুকিয়ে রয়েছে আগামী দিনের স্বপ্ন। বৃহস্পতিবার ভুবনেশ্বরের প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভগবান গৌতম বুদ্ধের আদর্শে কথা তুলে ধরেছিলেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার উপরে জোর দেন। সকালে উড়িষ্যার ভুবনেশ্বরের জনতায় ময়দানে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রবাসী ভারতীয় রথ এও উদ্ধার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত এক ঐক্যময় দেশ। সেই শক্তির জোরেই আমরা বিশ্বকে বদলে দিতে পারি। যুদ্ধ নয়, ভগবান বুদ্ধের শান্তির বাণী হলো ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, বিশ্বের কাছে ভারতীয় জনগোষ্ঠী দিনে দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্ডিয়া শিবিরের নেতৃত্ব নিয়ে কংগ্রেস কি নিজেদের চিরাচরিত একচেটিয়া মনোভাব থেকে মুক্তি হতে পারেননি? নেতৃত্ব বন্টনে প্রশ্নে কি তাদের একত্রিততার অভাব আছে? রাজনৈতিক মহলে এমন চর্চার মাধ্যমেই বিরোধী জোট আবারও একবার পড়ল বড় সড় প্রশ্নের মুখে। দিল্লির বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে আপ এবং কংগ্রেসের। এবার আপকে সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল। এক্স হ্যান্ডেলের পোস্ট করে মমতা দিদিকেও ধন্যবাদ জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লি নির্বাচনের আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ব্যক্তিগতভাবে আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞ। আমাদের ভালো এবং খারাপ দুই পরিস্থিতিতেই তিনি সব সময় পাশে থেকেছেন। লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়। তৈরি হয় ইন্ডিয়া শিবির। আপ এবং কংগ্রেস তাতে সম্মিল হয়। আছে তৃণমূল থেকে শুরু করে আবারও বেশ কয়েকটি বিজেপির বিরোধী দল। দিল্লিতে লোকসভার 7টি আসনেই জোট বেঁধে লড়ে আপ এবং কংগ্রেস। তাতে আসন জেতা হয়নি বটে, তবে প্রাপ্ত ভোটের শতাংশ বেড়ে উল্লেখযোগ্যভাবে নির্বাচিত হয়। বিধানসভার নির্বাচনে অবশ্য এক লড়াই লড়ছে দুইটি দল। ঠিক একইভাবে কেজরি দলকে সমর্থন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই মমতার সঙ্গে আপ প্রধানের সম্পর্ক খুবই ভালো ছিল। রাজনৈতিক কারণে হোক অথবা প্রশাসনিক কাজে মমতা দিল্লি গেলেই কেজরির সাথে দেখা করেন। কেজরি জেলে থাকাকালীন তার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও নবান্নে এসেও মমতার সঙ্গে দেখা করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনিতে রাজনৈতিক পরিসরে আঞ্চলিক দলগুলির শক্তি বৃদ্ধির পক্ষে সওয়াল করেন মমতা। তার বক্তব্য বারবার উঠে আসে আঞ্চলিক দলগুলির সম্মেলনের দেখার বিষয়টি। তবে রাজনৈতিক মহলের মতে আপকে সমর্থন করার নেপথ্যে মমতার কতকগুলি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এক, গত দুইবার নিরঙ্কুশ সংগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছিলেন কেজরি। এবারও তার জয়ের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপকে সমর্থনের একটি রাজনৈতিক ভিত্তিও রয়েছে। পাশাপাশি ইন্ডিয়া শিবিরের নেতৃত্বে যে মমতা পুরোপুরি কংগ্রেসের হাতে ছেড়ে দিতে চায় না, তাও সর্বজনীনভাবেও জানিয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে।